এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এই টপিকটার গুরুত্ব এতটাই বেশি, শুধু যে তোমাদের প্রাইমারি বা এসএলএসটির ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগবে শুধু এমনটা নয়। সর্বভারতীয় তোমরা যাই পরীক্ষা দেবে, তোমাদের এই আজকের পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে তোমাদের নানা রকমের প্রশ্ন আসবেই। আর প্রাইমারি বা এসএলএসটির ইন্টারভিউর ক্ষেত্রে এখান থেকে তোমাদের কম করে হলেও 2-4টে প্রশ্ন কিন্তু করবেই। তাই এই আজকের ভিডিওটা বা এই বিস্তারিত তথ্যগুলো যদি তোমরা না জেনে যাও, তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ে খালি হাতে তোমাদেরকে বাড়ি ফিরে আসতে হবে। তাই প্রত্যেকে ধৈর্য ধরে সময় নিয়ে ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা ডেটা তোমরা খাতাতে নোট ডাউন করো। আশা করছি তোমরা আজকের ভিডিওটা থেকে যে তথ্যগুলো পাবে সেগুলো তোমাদের আগামী দিনের যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে, সেটা ইন্টারভিউ হতে পারে, সেটা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, তোমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বী করবে তাদের থেকে তুমি কিন্তু অনেকটাই আগিয়ে থাকবে। তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখো। এবং আর একটা কথা বলে রাখি, বিশেষত যারা ক্লার্কশিপের মেন পরীক্ষা দেবে তাদের রিপোর্ট লেখার ক্ষেত্রেও কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলতে পারি, তোমরা সমগ্র ইউটিউব খুঁজলেও একসাথে এই সাম্প্রতিক ঘটনাবলী যেগুলি ঘটে গেছে আমাদের ভারত রিলেটেড এবং আমাদের ইন্টারন্যাশনালি যেগুলি শিরোনামে রয়েছে, সমস্ত কিছু এক জায়গাতে একটা ভিডিওতে তোমরা কিন্তু পাবে না। চলো আজকের ভিডিওটা শুরু করি। আর প্রত্যেকে খাতা পেন নিয়ে আজকের সমস্ত তথ্যগুলো নোট ডাউন করো। আজকে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হলো এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সম্পর্কে। তার কারণ তোমরা জানো, পশ্চিমবঙ্গে সম্প্রতি এই এসআইআরকে লাগু করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে ইন্টারভিউতে এভাবে প্রশ্ন করতে পারে, এই যে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করা হলো বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, এই সম্পর্কে আপনার মতামত কী বা এর গুরুত্ব কতটা আছে বলে আপনি মনে করেন। তো সেক্ষেত্রে তুমি কিভাবে উত্তর দেবে সেটা আমরা দেখব। আর একটা কথা বলে রাখি, এই যে আমাদের ভারতের অভ্যন্তরীণ যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদেরকে ডিটেলসে জানতে হবে। কারণ প্রথমত তুমি ডিটেলসে জানলে সেই রিলেটেড কোনো ক্রস কোশ্চেন করলে তুমি উত্তর দিতে পারবে। এবং ভারত যেহেতু নিজেদের আমাদের দেশ, তাই এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো না জানলে তোমার হবে না। আর যেগুলো ভারতের বাইরের ঘটনা বা যেগুলো আমরা ইন্টারন্যাশনাল ঘটনা রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু আমরা যতটুকু জানা দরকার ততটুকুই জানবো, কিন্তু ভারতের ঘটনাগুলোকে আমাদের ডিটেলসে জানতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কিভাবে দেব? তাহলে ওখানে যে ইন্টারভিউ বোর্ডে যিনি স্যার বা ম্যাম যারা থাকবেন, যিনি প্রশ্নটা করবেন, তাকে উদ্দেশ্য করে যে স্যার বা ম্যাম, এই যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, এটার পুরো নাম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা বলতে আমরা সাধারণত বুঝি নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত ভোটার তালিকা যাচাইয়ের একটি বিশেষ কর্মসূচি। ভারতের সংবিধানের 324 নম্বর ধারা এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 21 নম্বর ধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশনার এই এসআইআর পরিচালনা করে। এবং এটাও আমরা জানি যে 2025 সালের প্রথম পর্যায়ের যে এসআইআর সেটা অনুষ্ঠিত হয়েছে বিহার রাজ্যে। দ্বিতীয় পর্যায়ের যে এসআইআর সেটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সহ মোট 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, যেখানেতে 9টা রয়েছে আমার রাজ্য এবং 3টি রয়েছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। তোমরা মনে রাখো, এই যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চল, এর মধ্যে রয়েছে পদুচেরি, এর মধ্যে রয়েছে তোমার আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ, আর একটা রয়েছে চণ্ডীগড়। এই 3টে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং তোমার 9টা রাজ্য রয়েছে, টোটাল 12টা। বিহার রাজ্যের সর্বশেষ এই নিবিড় সংশোধনটি বা এসআইআর এটা হয়েছিল 2002 থেকে 3 সালের মধ্যে। এই 23 বছর পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে। কত বছর পর? না 23 বছর। শেষবারের মতো পশ্চিমবঙ্গে 2002 সালে এসআইআর অনুষ্ঠিত হয়েছিল। তাই পশ্চিমবঙ্গে নতুন এসআইআরে 2002 সালের যে ভোটার তালিকা, একে মূল ভিত্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে। তোমরা জানো যে এসআইআর যখন হবে, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনার উল্লেখ করেছেন যে কিছু ডকুমেন্টস আমাদেরকে লাগবে, কিন্তু যাদের 2002 সালের এই যে ভোটার তালিকা, যেটা শেষবারের মতো তোমার এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে যাদের নাম রয়েছে তাদের কোনো রকম ডকুমেন্টস কিন্তু আর লাগছে না। তো সেই কারণের জন্য এই 2002 সালটাকে একটা ভিত্তির বছর হিসাবে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। এবং এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু ডকুমেন্টসের ওপর ভিত্তি করে এই এসআইআর সম্পন্ন করতে হবে। এর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা।
ব্যাস, তুমি জেনে গেলে এসআইআর সম্পর্কে। এবার তোমরা তোমাদের মতো করে, যেহেতু ডিটেলস জেনে গেলে, তো তোমরা তোমাদের মতো করে এটার উত্তর দিতে পারবে। এবার দেখো, আমি যদি এটাকে শর্টভাবে মানে কিছুটা অল্প করে যদি বলি, কারণ ডিটেলস জেনে গেলাম, তাহলে আমি কিভাবে বলবো? কারণ বিস্তারিত জানলে তবেই তো তুমি মানে সেখানে গিয়ে উত্তরটা দিতে পারবে। তাহলে যদি বলা হয় যে এসআইআর সম্পর্কে আপনার কি মনে হয়, তখন বলবো যে স্যার, এই এসআইআর এর পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা সাধারণত নির্বাচন কমিশনার পরিচালনা করেন। ভারতের ৩২৪ নম্বর ধারা এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২১ নম্বর ধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশনার এই এসআইআর পরিচালনা করে থাকেন। ২০২৫ সালে প্রথম এসআইআর হয়েছিল বিহার রাজ্যে, পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এসআইআর সম্পন্ন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমাদেরকে বলতে হবে। এবারে আমরা দেখব যে দেখো, তুমি যখনই ডিটেলস জেনে যাবে তখন তোমার কিন্তু মানে ব্যাপারটা সম্পর্কে যখন তোমার স্বচ্ছ ধারণা চলে আসবে, তখন তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারবে। তো এবার দেখো, আমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে, এই যে এসআইআর হচ্ছে এটার কিছু ইতিবাচক দিক এবং কিছু সম্ভাব্য, এই পয়েন্টটা মাথায় রেখো। সম্ভাব্য কথাটা কেন এখন বলছি তোমাদেরকে বলে দিই। সম্ভাব্য ঝুঁকির বা চ্যালেঞ্জের দিক রয়েছে। এখন এই সম্ভাব্য কেন বলছি, তার কারণ যেহেতু এটা নির্বাচন কমিশন এই এসআইআর পরিচালনা করছে, সেক্ষেত্রে তারা ভাবনা চিন্তা করে করছে, এবং তোমরা জানো যে নির্বাচন কমিশন হলো একটা স্বাধীন সংস্থা, অর্থাৎ তারা তাদের মতো করে ডিসিশন নিতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে ডাইরেক্টলি যদি বলি যে নেতিবাচক দিক, তাহলে কিন্তু এর সমস্যা হতে পারে। তাই তুমি কি বলবে? সম্ভাব্য কথাটা উল্লেখ করবে। সম্ভাব্য মানে হতে পারে বা হবার সম্ভাবনা রয়েছে, সম্ভাব্য ঝুঁকি বা চ্যালেঞ্জের দিক। ঠিক আছে? যদি তোমাকে বলা এসআইআর এর গুরুত্ব কতটা আছে বলে তুমি মনে করো, তখন তুমি এর ইতিবাচক এবং এর যে সম্ভাব্য ঝুঁকির যে দিক বা চ্যালেঞ্জের দিক, সেগুলো উল্লেখ করবে। তাহলে ইতিবাচক দিকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো দেখো তোমরা তোমাদের পয়েন্ট মতো করতে পারো। তো আমি বেশ কিছু পয়েন্ট দিয়েছি। দেখো, প্রথম হচ্ছে যেটা, যে ভুল সংশোধন, অর্থাৎ এই কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকায় যারা মৃত ব্যক্তি রয়েছে, যারা ও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, বা যাদের একের বেশি ভোটার কার্ড রয়েছে বা ডুপ্লিকেট ভোটার কার্ডের যাদের নাম রয়েছে, তাদেরকে বাদ দেওয়া যাবে, অর্থাৎ ভুল সংশোধন করা যাবে। স্বচ্ছতা বৃদ্ধি, এবার ভোটার তালিকা যখন আমি মানে একটা আপডেট করে স্বচ্ছভাবে তোলা হবে, সেক্ষেত্রে কি হবে? সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে। তার ফলে ভোটার কার্ডের ক্ষেত্রে বা ভোটারের ক্ষেত্রে বা ভারতের নাগরিক যে চিহ্নিতকরণ, সেখানে কি একটা স্বচ্ছতা তৈরি হবে, অর্থাৎ স্বচ্ছতা বৃদ্ধি হবে। এবার নতুন ভোটারদের অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ আমরা জানি যে যাদের 18 বছর বয়স এবং 18 বছরের থেকে যারা বেশি বয়সের, তারাই কেবলমাত্র ভারতের নাগরিক হলে ভোট দিতে পারে। সেক্ষেত্রে নতুন ভোটার কার্ডদের অন্তর্ভুক্তি করতে সুবিধা হবে এসআইআরটা হলে। পরবর্তীতে দেখো, জনসংখ্যা পরিবর্তনের প্রতিফলন করা, অর্থাৎ বর্তমানে এই যে দ্রুত নগরায়ন এবং স্থানান্তরের কারণে অনেক ভোটার কি হচ্ছে না, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে পরিবর্তনটা আসে, সেটা খুব ভালোভাবে প্রতিফলিত হবে, যেটা আমরা এই জনসংখ্যা পরিবর্তনের মাধ্যমে দেখতে পাবো। আবার দেখো, এই যে গণতান্ত্রিক বৈধতা শক্তিশালীকরণ, অর্থাৎ যখন ভোটার তালিকা স্বচ্ছ নির্ভুলভাবে হবে, তারপরে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচনে যে দল জয়লাভ করবে, তাকে আমরা অনায়াসে কি করতে পারি? তার প্রতি আস্থা রাখতে পারি। তো আমরা তাকে বিশ্বাস করতে পারি, কারণ সে স্বচ্ছভাবে মানুষের বিচারে তিনি কিন্তু জিতেছেন। তো সেক্ষেত্রে গণতান্ত্রিক বৈধতা সেটা কিন্তু শক্তিশালী হবে। এই কয়েকটা পয়েন্ট। তার সাথে মূল যে এসআইআর এর উদ্দেশ্য, সেটা হচ্ছে এটা মানে তোমাকে বলতেই হবে, যেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা রোধ করা। অর্থাৎ যেহেতু ভারতীয় সংবিধান অনুযায়ী কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই মানে ভোট দান করতে পারে, সেক্ষেত্রে খুব সহজেই যারা অনুপ্রবেশকারী ব্যক্তি রয়েছে তাদের চিহ্নিত করা যাবে, এবং যারা ভুয়ো বা জাল ভোটার কার্ড দেখিয়ে এতদিন ভোট দিত, তাদেরকে খুব সহজেই চিহ্নিত করা যাচ্ছে। ফলে অনুপ্রবেশকারীর সংখ্যাটাও রোধ করা যাবে। এবারে তোমরা এখান থেকে তোমাদের মতো করে 2-4টে পয়েন্ট কিন্তু বলতে পারো। ব্যাস, হয়ে গেল। এটা হচ্ছে আমার গেল ইতিবাচক দিক। এবারে সম্ভাব্য ঝুঁকি বা চ্যালেঞ্জের দিক, সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমত যেটা, সেটা হলো ভোটার বাদ পড়ার সম্ভাবনা। তোমরা জানো বর্তমানে যে বেশ কিছু রাজনৈতিক দল ও সমালোচকরা কি বলছে না, এই যে প্রক্রিয়াটাই কিছু বৈধ যে ভোটার কার্ড যাদের রয়েছে, যা বৈধ ভোটার যারা, তাদের কিন্তু তালিকা থেকে বাদ পড়ার একটা ঝুঁকি তৈরি হতে পারে। কারণ তুমি সম্ভাব্য দিক বলছো, তৈরি হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে না, দ্বিতীয়ত হতে পারে অর্থ সামাজিক দুর্বল যে গোষ্ঠীগুলো রয়েছে, যেমন ধরো যারা একটু দরিদ্র, পরিযায়ী শ্রমিক, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গ থেকে বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে, এবং যারা
যাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে, ধরো খরা, বন্যা বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের বিভিন্ন নথিগুলো হারিয়ে গেছে, তাদের মধ্যে একটা সমস্যার সম্মুখীন তৈরি হতে পারে। কারণ এসআইআর ক্ষেত্রে তো ডকুমেন্টস দেখে চেক করে তারপরে তো তাকে বলা হবে যে তিনি সঠিক কিনা, তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। এবার দেখো সময়সীমার চাপ, যেহেতু আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারত বলো, সেখানে জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা করতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে এই যে ত্রুটিপূর্ণ বা ত্রুটিমুক্ত যে ভোটার কার্ড বা স্বচ্ছ যে ভোটার কার্ড, সেই তালিকা তৈরি করতে একটা সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ সময়সীমার একটা চাপ থাকবে। রাজনৈতিক বিতর্ক, এটা কিন্তু একটা পয়েন্ট, এটাও মাথায় রেখো। বর্তমানে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতো মানে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ যেমন বলছে, তেমনি পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্যেও কিন্তু এই কথাটা বলা হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দলটি বর্তমানে ক্ষমতায় রয়েছেন, তারাই বৈধ ভোটার কার্ডের নাম যাতে বাদ না যায় সেই কারণের জন্য মানুষকে সতর্ক করছে। অন্যদিকে বিজেপি আবার কি বলছে, যে সঠিক উপায়ে যদি এটা সম্পূর্ণ না হয়, তাহলে নির্বাচনের যে বৈধতা সেটা কিন্তু নিয়ে প্রশ্ন তুলছে। এটা মাথায় রাখবে, এটা একটা রাজনৈতিক বিতর্ক রয়েছে, সেই পয়েন্টটাও তোমরা বলতে পারো। আর যেটা বিচার বিভাগীয় হস্তক্ষেপ, তোমরা জানো সম্প্রতি বিহারে যে এসআইআর হয়েছিল, সেখানেতে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছিল, তার মধ্যে আধার কার্ড কিন্তু ছিল না। অর্থাৎ নির্বাচন কমিশন প্রথম যখন মানে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছিল, সেখানে কিন্তু আধার কার্ড ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে আধার কার্ডটাকেও এর মধ্যে রাখতে হবে। যদিও তোমরা দেখবে আধার কার্ডের ক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে, এটা একটা আইডেন্টি কার্ড, অর্থাৎ এটা একটা আইডেন্টি প্রুফ, এটা কিন্তু কোনো সিটিজেন বা নাগরিকত্বের প্রমাণ নয়। আর যেহেতু ভারতের সংবিধান কি বলছে, যে ভারতের নাগরিক হলে এবং 18 বছর বা তার ঊর্ধ্বে যদি বয়স হয়, তবেই সে ভোট দিতে পারে। সেই কারণের জন্য এটা নিয়ে একটা সুপ্রিম কোর্টে মানে চ্যালেঞ্জ হয়েছিল এই ব্যাপারটা নিয়ে, এবং সুপ্রিম কোর্ট সেখানেতে বলেছে যে আধার কার্ডটাকেও এই ব্যাপারে একটা মান্যতা দেওয়ার কথা বলেছে, বাধ্যতামূলক নয়, মান্যতা দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশনারকে। এবার নির্বাচন কমিশনার সেটা দিয়েছে, এবং সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা আমরা পরবর্তী সময়ে গিয়ে জানতে পারবো। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিহারে যে এসআইআর হয়েছিল, সেখানেতে যে আবেদনের শুনানি করতে রাজি হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট, যা এই প্রক্রিয়া নিয়ে একটা উদ্বেগের একটা ইঙ্গিত দিয়েছে। ব্যাস হয়ে গেল আমাদের ইতিবাচক দিক এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিক। এবার আমরা সাধারণ মূল্যায়ন, অর্থাৎ এসআইআর থেকে এর গুরুত্ব কতখানি, এটা থেকে আমরা কি কি উপলব্ধি করতে পারি বা মূল্যায়ন কি এটা, তখন আমরা বলবো যে এসআইআর প্রক্রিয়া একটি কার্যকরী পদক্ষেপ তখনই হবে যদি এটা সম্পূর্ণ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে হয়। তবে এই প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল। যদি এটি সঠিকভাবে না করা হয়, তবে কিছু ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কারণ হতে পারে। তাই নির্বাচন কমিশনারকে এই বিষয়ে নিশ্চিত করতে হবে যে যাচাই প্রক্রিয়াটি যেন পক্ষপাতহীন হয়, অর্থাৎ কারো কারো পক্ষে যেন সেটা না যায়, অর্থাৎ যেন একদম নিরপেক্ষ হয়। দ্বিতীয়ত, বিশেষ করে সামাজিক প্রান্তিক দুর্বল শ্রেণীর যারা মানুষ রয়েছে, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়। প্রয়োজনীয় যে সমস্ত তথ্য যেগুলো লাগছে, সেগুলো যেন খুব সহজে এবং সবার কাছে যেন থাকে বা সুলভ যেটা হয়ে থাকে। ব্যাস, এই গেল আমাদের এসআইআর সম্পর্কিত বিভিন্ন তথ্য। এটা তুমি জেনে নিলে, এখান থেকে তোমাদের এসআইআর রিলেটেড যা কিছু প্রশ্ন করবে তোমরা উত্তর দিতে পারবে, মূল বিষয়বস্তু জেনে নিলে। এবারে এই এসআইআর থেকে আমরা দেখব যে আমাদের ইন্টারভিউ বোর্ডেতে কি করতে পারে, বিভিন্ন কোশ্চেন করতে পারে। যখনই তুমি এসআইআর নির্বাচন কমিশনের একটা কথা চলে আসছে, সেক্ষেত্রে নানা রকমের প্রশ্ন হতে পারে। তো সেই রিলেটেড গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেগুলো করার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, দেখো তোমাদের জন্য। এই যে ভোটার কার্ডের অপর নাম, আমরা জানি ভোটার কার্ডকে আমরা কি বলি, আর এক নামে এপিক কার্ড বলি। এই এপিক কার্ডের পুরো নাম হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড, মাথায় রেখো। দ্বিতীয়ত, খুবই গুরুত্বপূর্ণ, ভারতের যে 61তম সংবিধান সংশোধনী আইন 1988 সালে হয়েছিল, এখানে বলা হয়েছিল যে 21 বছর যে ভোটাধিকার বয়সটা ছিল, সেটাকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। মনে রেখো, এই 1988 সালে এটা কিন্তু আইনটা কি হয়েছিল, পাস হয়েছিল লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছিল যে 21 বছরের পরিবর্তে 18 বছর করা হয়। 1988 সালে এটা আমার পাস হয়েছিল লোকসভাতে। দেখো, কোনো একটা আইন যখন ওটা কোনো একটা সংশোধনী যখন আইনে পরিণত হবে, তখন কি হবে, প্রথম লোকসভাতে ওটা পাস হবে, তারপরে সেটা রাজ্যসভাতে যাবে, এবার রাজ্যসভা ওটাকে কি করবে, 14 দিনের মাথায় আবার তোমার লোকসভাতে পাঠিয়ে দেবে। তো এর পরে কি হবে, সেটা রাষ্ট্রপতি যদি এবার সাইন করে, তবেই তো আইনে পরিণত হয়। তো দেখা যাচ্ছে এটা আইনে পরিণত হয়েছিল 1989 সালে।
1989 সালে, অর্থাৎ 1988 সালে এই সংশোধনী আইনটা লোকসভাতে পাস হয়, কিন্তু 1989 সালে রাষ্ট্রপতি সাইন করে এটা আইনে পরিণত হয়। এটা মাথায় রেখো। তারপরে দেখো, ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় 1950 সালের 25শে জানুয়ারি। তাই আমরা এই 25শে জানুয়ারি দিনটাকেই জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে থাকি। নির্বাচন কমিশন হলো ভারতের একটি স্বাধীন সংস্থা, অর্থাৎ তারা তাদের মতো করে ডিসিশন কিন্তু নিতে পারে। প্রথম যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটা 1951-52 সালে হয়েছিল, এবং প্রথম লোকসভা গঠিত হয়েছিল 1952 সালে, অর্থাৎ 1951-52 সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তারপর রেজাল্ট ঘোষণা হয়, তারপরে প্রথম ভারতের যে লোকসভা সেটা 1952 সালে গঠিত হয়, এবং রাজ্যসভাও কিন্তু ওই 1952 সালেই গঠিত হয়েছিল। ভারতের যিনি মুখ্য নির্বাচন কমিশনার থাকেন তার যে মেয়াদকাল বা কার্যকালের যে সময়কাল সেটা 6 বছর। ভোট দেওয়ার যে অধিকার এটা প্রত্যেকটা ভারতীয় নাগরিকের বৈধ এবং সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। নির্বাচন কমিশনারের মতে 18 বছর বা তার বেশি যারা ভারতীয় নাগরিক, এটা মাথায় রেখো, ভারতীয় নাগরিক তারাই কেবলমাত্র ভোট দিতে পারবেন। ভারতের সংবিধানের 324 নম্বর ধারায় ভারতের নির্বাচন কমিশনারের কথা উল্লেখ রয়েছে। ভারতের নির্বাচন কমিশন 3 জনকে নিয়ে গঠিত হয়। ভারতের নির্বাচন কমিশন কতজনকে নিয়ে গঠিত হচ্ছে? 3 জনকে। এর মধ্যে একজন থাকে মুখ্য নির্বাচন কমিশনার আর বাকি 2 জন থাকে নির্বাচন কমিশনার। বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, যিনি বর্তমানে 26তম, আর অপর 2 জন যে নির্বাচন কমিশনার রয়েছেন তারা হলেন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। আর ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন রামা দেবী। ব্যাস, আমাদের এগুলো হচ্ছে ক্রস কোশ্চেন হতে পারে। তাহলে আমরা টোটাল এসআইআর সম্পর্কে জেনে নিলাম, এবং এই রিলেটেড কিছু ক্রস কোশ্চেন তোমাদেরকে যদি করে তাহলে সেগুলো আমরা উত্তর খুব ভালোভাবে দিতে পারবো। ব্যাস, হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো সম্প্রতি এই যে নেপালে ঘটে যাওয়া জেনজেট। এই জেনজেট অ্যাকচুয়ালি জেন বলতে এখানেতে জেনারেশনকে বোঝানো হচ্ছে, একটা জেনারেশন, ঠিক আছে? তো এই যে জেনারেশন জেড বা জেনজেট নেপালে ঘটে গেছে সম্প্রতি, সেই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে এই সম্পর্কে আপনার মতামত কি, ঠিক আছে? তখন আমরা কিভাবে উত্তর দেব। দেখো, স্যার বা ম্যাম যিনি থাকবেন তাকে উদ্দেশ্য করে, যে স্যার সম্প্রতি নেপালে ঘটে যাওয়া এই জেনজেড আন্দোলন এটি ছিল মূলত তরুণ প্রজন্মের দ্বারা সংগঠিত একটি তীব্র আন্দোলন, যা সরকার কর্তৃক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স, বর্তমানে এটার নাম জানো তোমরা টুইটার, আগে ছিল এক্স, সহ টোটাল 26টা সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা করে দেয় সরকার। এবং রাজনৈতিক যে নেতৃত্বের দুর্নীতি, এই কথাটা তোমাদেরকে আর বোঝাতে হবে না, কারণ তোমরা পশ্চিমবঙ্গে সকলে বাস করছো, যে রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি এটা সবাই জানো। আর স্বজনপ্রীতি, অর্থাৎ এই স্বজনপ্রীতি জিনিসটা কি দেখো তোমাদেরকে বলি, এটা হচ্ছে বংশ পরম্পরায়, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রীর আসন ভোগ করছেন তিনি কি করছেন, বা যে সরকারি কোনো আসন ভোগ করছেন তিনি কি করছেন, যেটা হলো যে তার সম্পর্কিত বা যার রিলেশনে যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সরকারি পদে বসিয়ে দিচ্ছেন, এবং তিনি ভালো থাকবেন, তারা ভালো থাকবেন, সাধারণ মানুষের জন্য কিন্তু কথা ভাবছেন না। এটাকেই বলছে স্বজনপ্রীতি। তো এই স্বজনপ্রীতি এবং যে রাজনৈতিক যে নেতৃত্ব যখন নেপালে যেটা ছিল, তো তার বিরুদ্ধে তারা এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে এই ব্যাপারগুলো তুলে ধরছিল। তার উদ্দেশ্যে কি করে না, সরকার এই 26টা সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ সেগুলোকে নিষেধ করে দেয়, যার ফলে তারা আর দেখাতে পাচ্ছে না কাউকে যে আমাদের সাথে কীরকম অন্যায় হচ্ছে, তারা কিভাবে করছে। আর যেহেতু তারা তরুণ প্রজন্ম, সেক্ষেত্রেই মূলত এই আন্দোলনটা হয়েছিল, তার বিরুদ্ধেই এই শুরু হয় এই আন্দোলন। এই আন্দোলনে বহু মৃত্যু এবং আহতের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী, মানে সেই সময় নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি, তিনি পদত্যাগ করতে বাধ্য হন, যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। তবে বর্তমানে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি এই সুশীলা কার্কিকে। সুশীলা কার্কি, যিনি সেপ্টেম্বরে জেনারেশন, এটা জেনারেশন হবে, জেনারেল নয়, এটা জেনারেশন জেডের বিক্ষোভের পর কেপি শর্মা ওলির পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন, এবং তিনি নেপালের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। ব্যাস, তোমরা জেনে গেলে।
আন্দোলনটা সম্পর্কে কেন হয়েছিল, বুঝতে পারলে? মানে মূলত সরকারের যে স্বজনপ্রীতি আর সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে তারা এই 26টা সোশ্যাল মিডিয়ার অ্যাপেতে সম্পর্কিত মানুষকে জানাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সেটা কি করে, সরকার দেখে যে মানুষ জেনে যাচ্ছে বা বাইরের মানুষ জেনে যাচ্ছে, সে কারণের জন্য তারা এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়, যে কারণের জন্য মূলত এই আন্দোলনটা হয়েছিল। এর যে মূল বিষয়বস্তু তোমরা তোমাদের মতো করে বলে দেবে, ছোট করে দিয়ে দিয়েছি, তো ব্যাস হয়ে গেল। এবারে আমরা জানবো যে এই সুশীলা কার্কি, অর্থাৎ বর্তমানে যিনি নেপালের প্রধানমন্ত্রী রয়েছেন, এই সুশীলা কার্কি আসলে কে? ছবিটা তোমরা প্রত্যেকে দেখে নাও, ইনি হলেন সুশীলা কার্কি। তো এই সুশীলা কার্কি সম্পর্কে আমরা জানবো। দেখো, এই সুশীলা কার্কি তিনি একজন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, অর্থাৎ তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। মানে প্রধানমন্ত্রী, এখন তো প্রধানমন্ত্রী রয়েছেন, এর আগে তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু মাথায় রেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর কিন্তু ভারতের সাথে পড়াশোনা রিলেটেড সম্পর্কে কিন্তু একটা যোগসূত্র রয়েছে। তারপরে দেখো, তিনি নেপালের ইতিহাসে একদিকে যেমন মহিলা প্রধানমন্ত্রী, অন্যদিকে তিনি নেপালের সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি। ব্যাস, এই গেল আমাদের যে নেপালের যে জেনজেড যে বা জেনারেশন জেড যে আন্দোলনটা হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। এবারে আমরা জানবো, তোমাদেরকে আগেই বললাম যে জেনারেশন জেড, যেটাকে আমরা বলছি যে শর্টকাটে জেন জেড। এইবারে এই কেন এটাকে জেন জেড বলা হচ্ছে, দেখো বিভিন্ন প্রজন্ম বা জেনারেশনের যে সময়সীমা, সেই সময়সীমা বা জন্ম পর্যন্ত একটা নাম দেওয়া থাকে। সেই নামগুলো দেখো আমি এখানেতে দিয়ে দিয়েছি। এটা তোমরা কি করবে, তোমরা তোমাদের যে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমরা যে সালে জন্মগ্রহণ করেছো, তোমাদের জন্ম সাল অনুযায়ী তোমাদের জেনারেশনটাকে কি জেনারেশন বলা হয় সেটা কিন্তু তোমরা মনে রেখো। যেমন ধরো কারো 1968 সালে জন্ম হয়েছে, 1968 সালে, তাহলে দেখো 1965 থেকে 1980 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে আমরা কি বলি, জেনারেশন এক্স। তার মানে সে জেনারেশন এক্সের মধ্যে পড়বে। আবার কারো ধরো 1996 সালে জন্ম হয়েছে, তাহলে সে কোন জেনারেশনের মধ্যে পড়বে, না সে পড়বে মিলেনিয়ালস, এই মিলেনিয়ালস জেনারেশনের মধ্যে সে পড়বে। অতএব তোমরা প্রত্যেকে তোমাদের যে ডেট অফ বার্থ অনুযায়ী তোমরা যে জেনারেশনের মধ্যে পড়ছো তোমরা সেটা দেখে নিও। তো তেমনই জেনারেশন জেড যেটা বা জেন জেড যেটা বলছি, সেটা মূলত 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল, মানে তরুণ প্রজন্ম যারা, কারণ এরা বেশিরভাগটাই ছোট থেকেই এই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু বা সোশ্যাল মিডিয়া ঘেটেই কিন্তু বড় হয়েছে। তো সেক্ষেত্রে এই 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই মূলত জেন জেড বা জেনারেশন জেড বলা হচ্ছে। আর জেনারেশন আলফা, এটা হচ্ছে 2012 থেকে এখন পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের যে সময়সীমা সেটাকে বলা হচ্ছে জেনারেশন আলফা। এটা মাথায় রেখো। তোমরা তোমাদের মতো করে এটা মানে দেখে নেবে তোমরা কোন জেনারেশনের মধ্যে পড়ছো, কারণ এখান থেকে তোমাকে ক্রস কোশ্চেন করতে পারে যে জেনজেড যে বললে, তাহলে এই জেনজেড তুমি কোন জেনারেশনের মধ্যে পড়ছো, তোমার জেনারেশনকে কি বলা হয়, সেটা কিন্তু ক্রস কোশ্চেন তোমাদের করতে পারে। এবারে নেপাল যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাই নেপাল সম্পর্কে আমাদের জানতে হবে অনেক তথ্য। দেখো, নেপাল ভারতের 5টি রাজ্যের মধ্যে বর্ডার শেয়ার করছে। তার মধ্যে রয়েছে কি, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম। তোমাদের সুবিধার্থে আমি ম্যাপটা দিয়ে দিয়েছি। দেখো, এটা উত্তরাখণ্ড, এটা উত্তরপ্রদেশ, এটা বিহার, এটা সিকিম, এটা আমাদের পশ্চিমবঙ্গ। টোটাল 5টা রাজ্যকে এই যে বর্ডারটা সেটা ভাগ করছে। নেপালের রাজধানী কাঠমান্ডু, নেপালের মুদ্রা নেপালি রুপি, নেপালের জাতীয় খেলা ভলিবল, নেপালের জাতীয় পশু গরু, নেপালের জাতীয় ফুল রডোডেন্ডন, নেপালের জাতীয় পাখি হিমালয়ার মোনাল, নেপালের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা 8848 মিটার, নেপালের দীর্ঘতম নদী কর্ণালী, বা এটাকে অনেকে কালীগণ্ডকও বলতে পারো, কালীগণ্ডক, ঠিক আছে, এটার আর একটা নাম কিন্তু কালীগণ্ডক, এটা কালীগণ্ডকও বলা যায়। তো কর্ণালী কালীগণ্ডক একই। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, নেপালের বর্তমান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। ব্যাস, আমার নেপাল সম্পর্কে আর কিচ্ছু জানার দরকার নেই, হয়ে গেল। তো এখান থেকে এই ক্রস কোশ্চেনগুলো করলে যেন উত্তর দিতে পারি, ব্যাস। এরপরে আমরা দেখব যে সম্প্রতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা রিলেটেড কোশ্চেন তোমাকে দেখবে করতেই পারে। কারণ সম্প্রতি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ছাত্র আন্দোলনটা ঘটে গেল, সেই সম্পর্কে আপনার মতামত কী, বা সেই সম্পর্কে আপনি আপনার মতামত ব্যক্ত করুন, এভাবে প্রশ্নটা করতে পারে। তখন কি বলবে স্যার বা ম্যাম যিনি করবেন তাকে উদ্দেশ্য করে, যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন, এটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী একটা আন্দোলন ছিল, যা মূলত কোটা সংরক্ষণের দাবিতে শুরু হয়েছিল। এবারে তোমাদেরকে এখানটা একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিই, কারণ ভিডিওটা এমনিতে একটু লেন্দি হবে, তার উপর যদি আমি ডিটেলসে বলতে চাই অনেকটা বড় হয়ে যাবে, তবু আমি
ছোট্ট করে বলে দিই, কারণ এটা জানতে হবে। এই কোটা সংরক্ষণ অ্যাকচুয়ালি আমাদের ধরো বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে যেমন এসসি এসটি ওবিসি এই ধরনের কোটাগুলো রয়েছে, তো ওদের ক্ষেত্রে কি হয় না, 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তো ওই স্বাধীন হওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামী যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি বাংলাদেশের ক্ষেত্রে, তো ওই স্বাধীনতার সময় যারা প্রাণ দিয়েছিল বা যুদ্ধে লড়েছিলেন, দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করিয়েছিলেন, তো তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। এই মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোটা বরাদ্দ করেছিল তৎকালীন সরকার। তো সেই কোটাটা বংশ পরম্পরায় চলছিল, অর্থাৎ কখন একবার 1971 সালে তারা যুদ্ধ করেছিল, তাদের যে নাতিপুতি, তাদের যে ছেলেপুলে, তারা কিন্তু এগুলো সুযোগ সুবিধাগুলো ভোগ করছিল। ফলে যারা জেনারেল বা সাধারণ যারা প্রার্থী ছিল তারা কিন্তু চাকরি পাচ্ছিল না। এবং এই যে সংরক্ষণ, এটা এতটাই উচ্চ লেভেলে পৌঁছে গিয়েছিল, সেক্ষেত্রে সাধারণ মানুষরা চাকরি বা অন্যান্য সরকারি কোনো কাজ করার ক্ষেত্রে তাদের প্রচুর সমস্যা তৈরি হচ্ছিল, মানে কাজ তারা পাচ্ছিল না। তো সেই কারণের জন্য এই মূলত এই আন্দোলন, এটাকে আমরা বলছি কোটা সংস্কারের জন্য আন্দোলন, বা কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলনটা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত এটা একটা জাতীয় অভ্যুত্থানের রূপ নিয়েছিল, এবং এর ফলে তৎকালীন আমরা জানি সেই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন, এবং পরবর্তীকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই আন্দোলন শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্যতার প্রতি অঙ্গীকার, যা বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজের সক্রিয় ভূমিকা ও রাজনৈতিক পরিবর্তনে তাদের সমর্থনের একটা প্রমাণ। ব্যাস, হয়ে গেল। এবারে এখান থেকে তোমাকে কিছু ক্রস কোশ্চেন করতে পারে, জেনে নিলে যে কেন এই বাংলাদেশের ছাত্র আন্দোলনটা হয়েছিল। মূলত কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটা হয়েছিল। এবারে ক্রস কোশ্চেন, যেহেতু তোমার ইউনূসের কথাটা, কারণ আমরা জানি উনি এখন বর্তমানে খবরে রয়েছেন, ওনার যে কাজকর্ম সেগুলো আমরা প্রত্যেকেই জানি, তো উনি যেহেতু খবরে রয়েছেন তাই ওনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে হতে পারে। দেখো, এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ কেন এই ধরনের বাংলাদেশে আন্দোলনটা হয়েছিল, আমরা প্রত্যেকে জানি এখানে কার ইন্ধন ছিল। দেখো, কিন্তু এগুলো হচ্ছে জিও পলিটিক্স, বা যেটাকে আমরা বলি ভূ রাজনৈতিক বিদ্যা। দেখো, এগুলো তুমি তোমার দৃষ্টিকোণ থেকে যেটাকে সঠিক মনে করছো, সেগুলো তাদের দৃষ্টিকোণ থেকে সঠিক মনে নাও হতে পারে। সেক্ষেত্রে এই তথ্যগুলো গ্রহণযোগ্য হবে না যদি তুমি এই ব্যাপারগুলো বলো। যেমন ধরো, কোনো একটা দেশ যদি কোনো একটা দেশে সামরিক অভ্যুত্থান ঘটায়, বা সেই দেশের ক্ষমতাকে উল্টিয়ে দেয়, বর্তমান যে সরকার থাকবে তাকে পরিবর্তন করে দেয়, সেই দেশটা কোনোদিনও স্বীকার করবে না যে আমি এটা করেছি। সেই কারণের জন্য তোমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হচ্ছে সেটা নাও হতে পারে, তাই না? তাই আমরা এই সব তর্কে যাব না, বা জিও পলিটিক্স বা ভূ রাজনৈতিক বিদ্যাতে আমরা ঢুকবো না। মূলত যেটা শিরোনামে ছিল, যেটাকে নিয়েই খবর হয়েছিল, যা সেটুকু আমরা জানবো, ব্যাস। এর বাইরে আমরা কিছু বলতে যাব না, বোঝা গেছে? ব্যাস এইটুকু। কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, আমরা তো সকলে জানি, তাই না, যে কিসের জন্য আন্দোলন হয়েছিল। আমরা যতই সামনে থেকে দেখি যে ওটা একটা কোটা সংরক্ষণের জন্য আন্দোলন, ছাত্র আন্দোলন ছিল, কিন্তু মূলত ওটা কিসের জন্য হয়েছিল তুমি সবাই জানি, কিন্তু ওগুলো আমরা ওখানে বলতে যাব না, বোঝা গেছে? চলো, এরপর আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি 2006 সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন বাংলাদেশের। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে, তোমরা প্রত্যেকেই জানো। এবারে দেখব যে বাংলাদেশ ভারতের সঙ্গে মোট 5টি সীমানা শেয়ার করেছে, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের মোট 5টি রাজ্যের সীমানা রয়েছে। সেটার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং অসম। দেখতে পাচ্ছ, এটা অসম, এটা তোমার আমাদের পশ্চিমবঙ্গ, এটা মেঘালয়, এটা মিজোরাম, আর এটা ত্রিপুরা। মোট 5টি রাজ্য কিন্তু রয়েছে। দেখো, পরেরটা যেটা রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে, যেটা প্রায় 4096 কিলোমিটার, এবং রাজ্য হিসাবে যদি দেখো তাহলে দেখতে পাবে সর্বাধিক বেশি রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যেই, অর্থাৎ প্রায় 2217 কিলোমিটার। বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের মুদ্রা টাকা, বাংলাদেশের প্রধান ভাষা বা সরকারি ভাষা বাংলা, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা বা ওয়াটার লিলি, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর এইটা দেখো, এই তথ্যটা অনেকে জানো না, কারণ এটা আপডেট হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ সিংহ আমরা প্রত্যেকে আগে জানতাম যে কেওক্রাডাং, কিন্তু বর্তমানে বাংলাদেশের এই কেওক্রাডাং আর কিন্তু সর্বোচ্চ সিংহ নেই। বর্তমানে গ্রেটার মৌডক পর্বতমালার সাকা হাপং, এটা মাথায় রাখবে, সাকা হাপং, এই সাকা হাপং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ সিংহের মর্যাদা পেয়েছে। তাহলে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ সিংহ তোমাকে জিজ্ঞেস করতে পারে, তুমি কেওক্রাডাং বললে ব্যাস, তোমার কিন্তু খালি হাতে বাড়ি আসতে হবে, তখন তোমাকে বলতে হবে যে সাকা হাপং।
পরবর্তী দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, প্রত্যেকেই জানি এটা রচনা করেছিলেন আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে বাংলাদেশের প্রধান নদী পদ্মা, এছাড়াও তোমার অনেক নদী রয়েছে, মেঘনা। তো এরপরে দেখো রয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তিনি হলেন শেখ মুজিবুর রহমান, তাকে বাংলাদেশের জাতির জনক বলা হয়। আর তার নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান পরামর্শদাতা রয়েছেন মোহাম্মদ ইউনুস বা ডক্টর ইউনুস। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারে দেখো এখানে রয়েছে বাংলাদেশ 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানেরই একটা অংশ ছিল। কারণ জানো, 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন ভারতের পশ্চিম দিকের অংশটা হয়ে যায় পশ্চিম পাকিস্তান, আর পূর্ব দিকে যেটা বর্তমানে বাংলাদেশ সেটা হয়ে যায় পূর্ব পাকিস্তান, তাই তো? তাহলে 1947 সাল থেকে বাংলাদেশ যতদিন স্বাধীনতা লাভ করেনি, অর্থাৎ 1971 সাল পর্যন্ত, ওটা পাকিস্তানেরই অংশ ছিল, কিন্তু ওইটাকে আমরা কি বলছিলাম তখন? পূর্ব পাকিস্তান। কারণ পাকিস্তান দুটো অংশ নিয়ে গঠিত ছিল, বাংলাদেশ আর মানে বর্তমানে যে বাংলাদেশ আর পাকিস্তান যেটা রয়েছে সেটাই। কিন্তু 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তখন ওটা বাংলাদেশ নামে অভিভূত হয়। আচ্ছা, এটাই বলা হয়েছে এখানেতে। আর মনে রেখো, এই যে আগে আমাদের সবাই জানো এটা, তবুও বলে দিই, 1947 সালের আগে বাংলাদেশ পাকিস্তান আমাদের ভারত নিয়ে একটা সমগ্র ভূখণ্ড ছিল, যেটাকে আমরা ইন্ডিয়া বা ভারত বলে থাকি। ঠিক আছে? তো পাকিস্তানের উৎপত্তি কিন্তু 1947 সালে। তারপরে দেখো, বাংলাদেশের ঢাকার সাথে ভারতের কলকাতার মধ্যে যুক্তকারী প্রথম অত্যাধুনিক আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস। এটা কিন্তু প্রথম, মাথায় রেখো, এটা প্রথম। টোটাল দুটো ট্রেন চলে, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তোমার মৈত্রী এক্সপ্রেস, যেটা 2008 সালে চালু করা হয়। আর দ্বিতীয় যেটা সেটা হলো কলকাতা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে চলে, সেই ট্রেনটার নাম হচ্ছে তোমার বন্ধন এক্সপ্রেস। এই দুটো ডেটা মাথায় রাখবে। ব্যাস, আমার কমপ্লিট হয়ে গেল। বাংলাদেশ সম্পর্কে তোমাকে ক্রস কোশ্চেন করলে উত্তর দিতে পারবে। আর বাকি যে তোমার ছাত্র আন্দোলন বা কোটা সংরক্ষণের জন্য আন্দোলন, সেটা তুমি জেনেই গেলে। এরপরে আমরা জানবো সম্প্রতি যে উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে, বলতে পারে যে সম্প্রতি উত্তরবঙ্গে যে ঘটে যাওয়া বন্যা, সেই সম্পর্কে আপনার মতামত কী, বা উত্তরবঙ্গে বন্যা মোকাবিলা করার জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি বলে আপনার মনে হয়। প্রশ্নটা এভাবে করতে পারে। তখন একদম শর্টভাবে আমরা বলবো যে স্যার বা ম্যাম, উত্তরবঙ্গে বন্যা হওয়ার পিছনে মূলত দুটো কারণ আছে বলে আমার মনে হয়। প্রথম যে কারণটা সেটা হলো প্রাকৃতিক কারণ, দ্বিতীয় যে কারণ সেটা হলো মনুষ্য সৃষ্টি কারণ। এবার এই প্রাকৃতিক কারণের মধ্যে তুমি তোমার 2-3টে পয়েন্ট বলে দেবে। আমি দেখো অনেকগুলো পয়েন্ট দিয়েছি। প্রথমত, প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে অপ্রত্যাশিত বৃষ্টিপাত। অর্থাৎ আমরা জানি যে মৌসুমি বৃষ্টিপাতটা আমাদের বর্ষাকালের সময় আসে, এবং ফিরে যাওয়ার সময় বা প্রত্যাবর্তনের সময় হিমালয় পর্বতে বাধা লেগে আবার সেটা আমাদের ফিরে আসে, তাই তো? আর মনে রাখবে, আমাদের পশ্চিমবঙ্গে এই যে মৌসুমি জলবায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটা, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি জলবায়ুর বঙ্গোপসাগরীয় শাখার কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়, এবং সেটা হিমালয়ে ধাক্কা লেগে পরে আবার সেটা ব্যাক করে, যে কারণের জন্য আমরা জানি যে তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয়, তাই তো? তো সেই কারণের জন্য অপ্রত্যাশিত বৃষ্টিপাত, অর্থাৎ এই যে মৌসুমি জলবায়ু সেটার যে প্রত্যাবর্তন, এবং তার সাথে এই যে ওয়েস্টার্লি যে বাতাস, সেটার কারণে অস্বাভাবিকভাবে অত্যধিক হারে বৃষ্টিপাত হয়, যা নদীগুলো জলের পরিমাণ বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, যেহেতু উত্তরবঙ্গ একটা হিমালয় সংলগ্ন এলাকা, সেক্ষেত্রে হিমালয়ে থাকা যে বরফ বা তুষার, সেগুলি দ্রুত গলতে শুরু করে, ফলে অতিরিক্ত বৃষ্টি হয়ে নদীগুলি ফুলে ওঠে। আর তৃতীয়ত, যেটা হলো নদীর গতিপথের পরিবর্তন। অনেক সময় নদীগুলি তাদের স্বাভাবিক পথ, অর্থাৎ আমরা দেখেছি তিস্তা বলো, মহানন্দা বলো, এরা কিন্তু নদীগুলোর জলের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল, ফলে নদীর যে গতিপথ সেটা পরিবর্তিত হয়ে লোকালয়ে ঢুকে পড়ে, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেয়। ব্যাস, এইটা কিন্তু প্রাকৃতিক কারণ হয়ে গেল। এবার মানব সৃষ্টি কারণ, বা মানুষও তো এর জন্য দায়ী, তাই না? যা কিছু প্রকৃতি, সবসময় তো প্রকৃতি করে না, কারণ মানুষ প্রকৃতির রোষটাকে টেনে নিয়ে আসে। তো মানব সৃষ্টির যে কারণ সেটা কি হতে পারে না? দেখো, অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ এই যে দুর্বল নিষ্কাশন ব্যবস্থা বা অপরিকল্পিত নগরায়ন, যেখানে সেখানে বাড়িঘর তৈরি করা, তোমার যেখানেতে নদী রয়েছে সেই নদী গর্ভকে বুঝিয়ে দিয়ে সেখানেতে বাড়ি নির্মাণ করা, ফ্ল্যাট নির্মাণ করা, এই কারণের জন্য জল কিন্তু ক্রস করতে পারে না, পাস করতে পারে না। তার ফলে কি হয় না, বন্যার ভয়ঙ্কর আরও
বাড়িয়ে তোলে, এটা একটা কারণ হতে পারে। অর্থাৎ অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণের জন্য স্থায়ী ও কার্যকরী পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাব রয়েছে। ফলে বারবার কিন্তু আমরা দেখেছি যে উত্তরবঙ্গে বা আমাদের উত্তর ভারতের ক্ষেত্রে, শুধু উত্তরবঙ্গের কথা বলবো না, উত্তর ভারত এবং উত্তরবঙ্গ দুই ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন ধরো উত্তর ভারতের ক্ষেত্রে যদি বলি, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, এই জায়গাগুলোতে কিন্তু এই বন্যা কিন্তু লেগেই থাকে, এবং ধসের কারণে কিন্তু অনেক সময় মানুষ মারা যায়। ব্যাস হলো, আমরা জানলাম। এবারে এই উত্তরবঙ্গে বন্যা মোকাবিলার যে উপায়গুলো সেগুলো আমরা একটু জেনে নেব। প্রথম সেটা হচ্ছে উন্নত পরিকাঠামো, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আমাদেরকে তৈরি করতে হবে, উন্নত নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হবে, এবং জলাধার নির্মাণের জন্য আমাদেরকে টাকা ব্যয় করতে হবে বা বিনিয়োগ করতে হবে। দ্বিতীয়ত আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আবহাওয়ার সঠিক পূর্বাভাস এবং জরুরি সতর্কীকরণের ব্যবস্থা আমাদেরকে উন্নীত করতে হবে, যেটা আমরা আগে থেকে জানতে পারবো বা বেশ কিছুদিন আগে থেকে জানতে পারবো যে এখানে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মতো আমরা আমাদের প্রিপারেশন নেব বা প্রস্তুতি নেবে, বা সরকার থেকে বা স্থানীয় মানুষ থেকে একটা সময় পাওয়া যাবে। এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয় প্রকারের পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো একটা জায়গাকে আমি বাঁধ দিতে চাইছি, আমার যদি অর্থ না থাকে তাহলে আমি ওটা 1 বছরের জায়গায় 1.5 বছর মানে এই বাঁধটা তৈরি করব। এই ধরনের বিভিন্ন যে উদ্যোগগুলো বা দুর্যোগের সময় বিভিন্ন যে ব্যবস্থা, যেন খাবার পৌঁছে দেওয়া, জল পৌঁছে দেওয়া, পানীয় জল পৌঁছে দেওয়া, উদ্ধার কার্য, এগুলো কিন্তু সকলকে মিলে করতে হবে। তো সেই পরিকল্পনাটা কিন্তু আমাদের করতে হবে। ব্যাস, এই পয়েন্টগুলো। এই গেল আমাদের উত্তরবঙ্গের বন্যা সম্পর্কিত মানে যে মোকাবিলার যে উপায় সেগুলো। তাছাড়াও এখানে দুটো পয়েন্ট দিয়েছি, একটু দেখে নাও। যে সম্প্রদায়ের অংশগ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টা, অর্থাৎ যেটা আগে তোমাদেরকে বললাম, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সকলে মিলে আমাদেরকে ত্রাণ বা উদ্ধার কার্যের জন্য কাজ করতে হবে। ব্যাস, হয়ে গেল। এবারে এই উত্তরবঙ্গ রিলেটেড তোমাকে 2-4টে কোশ্চেন করতে পারে। যেহেতু তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই আমি ডিটেলস করে আর দিইনি, কারণ তোমরা প্রত্যেকে যে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল সেটা পড়েছো। দেখো, তবুও যেটা ইম্পর্টেন্ট, যেহেতু বন্যা রিলেটেড, তাই আমি এখানে নদীর কথা উল্লেখ করেছি। দেখো, তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী কে রয়েছেন, তখন বলতে হবে উদয়ন গুহ, এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন সাবিনা ইয়াসমিন। মাথায় রেখো এটা, এই পয়েন্টটা। দ্বিতীয়ত, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা। এটা কিন্তু অনেকে ভুল করো, অনেকে ভাবো যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কি তিস্তা। তিস্তা কিন্তু উত্তরবঙ্গের দীর্ঘতম নদী নয়, ঠিক আছে? অনেকে তিস্তা ভাবো, কিন্তু তিস্তা কিন্তু উত্তরবঙ্গের দীর্ঘতম নদী নয়। দীর্ঘতম নদী হলো মহানন্দা। আর জল প্রবাহের ক্ষেত্রে উত্তরবঙ্গের বৃহত্তম এবং প্রধান নদী তিস্তা। আর তিস্তাকে আমরা ত্রাসের নদী হিসাবেও জানি, এটা মাথায় রেখো। ব্যাস, হয়ে গেল আমাদের উত্তরবঙ্গের বন্যা সম্পর্কিত। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি। দেখো, পরবর্তী ক্ষেত্রে যেটা রয়েছে, সম্প্রতি ভারত বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। এটা আমরা প্রত্যেকে জানি। তো এই সম্পর্কে যারা ইকোনমিক্সের যারা ইন্টারভিউয়ার থাকবে, তারা তো এই ব্যাপারটা নিয়ে জানবে, তো তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা তুমি যদি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করো তো তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে। এছাড়াও তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সম্প্রতি ভারত বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হয়েছে, সেই সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিমত কী? তখন কিভাবে বলবে? তখন উত্তরটা আমরা দেবো। স্যারবা ম্যাম যিনি প্রশ্ন করবেন, স্যারবা ম্যাম, জাপানকে পিছনে ফেলে ভারত এখন $4 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হয়েছে, যা বিশ্বের সমস্ত দেশের জিডিপি গ্রোথ রেটকে ছাড়িয়ে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এটা একটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা আত্মনির্ভর ভারত এবং অর্থনৈতিক সংস্কারের সাফল্যের একটা পরিচায়ক। তবে এই অর্জনকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে রূপান্তরের জন্য অবকাঠামো, সম্পদের বৈষম্য ও শিক্ষার ব্যবস্থার মতো চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করা জরুরি। এই অবস্থায় ভারতকে বিশ্বের মঞ্চে আরও শক্তিশালী করে তুলবে এবং 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। মনে রাখবে, ভারতের কিছু গোল আছে। গোল বলতে, যেমন ধরো 2025 সালের মধ্যে ভারতের গোল ছিল কি না, টোটাল যে আমরা যেটাকে বলছি টিবি, এটার যে গোল ছিল সেটা হচ্ছে ভারতবর্ষকে টিবি মুক্ত করা। এটা কিন্তু ভারত অ্যাচিভ করে নিয়েছে। আবার যদি বলি, 2040 সালের মধ্যে ভারত কি করবে না, চাঁদে পাড়ি দেবে। 2040 সালের মধ্যে ভারত চাঁদে পাড়ি দেবে, এটা কিন্তু ভারতের একটা গোল। আবার 2035 সালের মধ্যে ভারত মহাকাশ স্টেশন তৈরি করবে, এগুলো কিন্তু ভারতের একটা গোল, এটা মাথায় রাখবে। আবার 2070 সালের মধ্যে ভারত সম্পূর্ণ কার্বন মুক্ত দেশে পরিণত হবে,
এগুলোকে বলা হয় গোল। এগুলো কিন্তু আমাদের অ্যাচিভ করতে হবে এবং সরকার এই গোল অনুযায়ী কিন্তু পদক্ষেপ গ্রহণ করে করে এগিয়ে যায়। তেমনই 2030 সালের মধ্যে আমাদের একটা গোল রয়েছে বা আমরা এটা অ্যাচিভ করতে যাচ্ছি, সেটা হলো যে আমরা হব বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির একটা দেশ। বোঝা গেছে? এবারে এখানেতে দেখো তোমাদের 5টা দেশের নাম মনে রাখতে হবে যাদের জিডিপি অনুযায়ী বা অর্থনীতি অনুযায়ী পরপর 5টা দেশ। প্রথম রয়েছে ইউনাইটেড স্টেট, দ্বিতীয়ত রয়েছে চায়না, তৃতীয়ত রয়েছে জার্মানি, চতুর্থত রয়েছে আমাদের ইন্ডিয়া, আর পঞ্চম জাপান। অর্থাৎ আগে চতুর্থতে জাপান ছিল, বর্তমানে জাপান কিন্তু পঞ্চমে। তারপর ইউনাইটেড কিংডম রয়েছে, এগুলো জানার দরকার নেই, পরপর 5টা জেনে নিও ব্যাস। এবারে আমরা দেখব যে যেহেতু এটা একটা অর্থনীতির ব্যাপার, তো এই রিলেটেড ক্রস কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো আমরা একটু ডিটেলসে দেখে নেব। বোঝা গেছে? দেখো, স্বাধীনতার প্রথম মানে স্বাধীন ভারতের প্রথম যখন স্বাধীনতা লাভ করেছিল, তারপরে প্রথম ভারতের অর্থমন্ত্রী ছিলেন আর.কে. শম্মুখম চেট্টি। দ্বিতীয়ত, ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এর প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্যার অসবর্ন স্মিথ। দ্বিতীয় দেখো দিয়েছি যে প্রথম ভারতীয় হিসাবে আরবিআইয়ের গভর্নর ছিলেন সিডি দেশমুখ, ইনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে। আর আরবিআই তো অ্যাকচুয়ালি 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আরবিআইয়ের যিনি গভর্নর ছিলেন তিনি হলেন স্যার অসবর্ন স্মিথ। এবার দেখো, আরবিআই গঠিত হয় 1935 সালের 1 এপ্রিল, কিসের ভিত্তিতে? না, হিল্টন ইয়ং কমিশনের সুপারিশের ভিত্তিতে। এটা মাথায় রাখবে। আরবিআইয়ের লোগোতে দেখো, লোগোটা আমি দিয়ে দিয়েছি। আরবিআইয়ের যে লোগো, সেই লোগোতে তোমরা দেখতে পাচ্ছ একটি খেজুর গাছ, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্লাম ট্রি। দেখো, একটা খেজুর গাছ রয়েছে, আর একটা সিংহের বা বাঘ, এটা বাঘই, সরি সিংহ নয়, এটা বাঘ, ঠিক আছে? এটা রয়্যাল বেঙ্গল টাইগার বা একটা বাঘের ছবি দেওয়া রয়েছে, এটা বাঘ কিন্তু, ঠিক আছে? টাইগার, এটা টাইগারের ছবি দেওয়া রয়েছে, টাইগার আর একটা খেজুর গাছ, অর্থাৎ প্লামটি কিন্তু এখানে রয়েছে। আরবিআইয়ের যে সদর দপ্তর সেটা মুম্বাই। প্রতিষ্ঠার সময় 1935 সালে, এর প্রধান কার্যালয় ছিল কিন্তু কলকাতাতে। আর তোমার আরবিআইয়ের গভর্নর বর্তমানে যিনি রয়েছেন তিনি হলেন সঞ্জয় মালহোত্রা, ইনি কিন্তু 25তম গভর্নর রয়েছেন আরবিআইয়ের। দেখো, ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী বা ক্ষিতীশচন্দ্র নিয়োগী। তারপরে দেখো, বর্তমান ভারতের 16তম, এই যে অর্থ কমিশনটা চলছে এটা কিন্তু বর্তমান ভারতের 16তম অর্থ কমিশন। তো এই 16তম অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন ডক্টর অরবিন্দ পানাগড়িয়া, এটা মাথায় রাখবে। সংবিধানের 280 নম্বর ধারাতে অর্থ কমিশনের কথা উল্লেখ রয়েছে। বর্তমানে ভারতের অর্থমন্ত্রী রয়েছেন শ্রীমতী নির্মলা সীতারামন। ব্যাস, আমার হয়ে গেল, আর জানার দরকার নেই। ঠিক আছে, চলো এবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নিই। আজকের এটাই লাস্ট, ঠিক আছে? দেখো, 6 নম্বরে, সম্প্রতি ঘটে যাওয়া ভারতের সাহসী পদক্ষেপ অপারেশন সিঁদুর সম্পর্কে আপনার মতামত কি? ভিভিআই, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাকে প্রশ্ন করবেই, একটা না একটা প্রশ্ন করবেই। বিভিন্ন নাম জিজ্ঞেস করতে পারে, তিনি কোন পদে রয়েছেন, কাদের অবদান রয়েছে। তো এটার উত্তর আমরা কিভাবে দেব? এই সম্পর্কে তোমাকে যদি প্রশ্ন করে যে অপারেশন সিঁদুর সম্পর্কে আপনার মতামত কি, তো উত্তর আমরা কিভাবে দেব? বলবো অপারেশন সিঁদুর ছিল 2025 সালের মাসটা মনে রাখো, মে মাসে ভারতের একটি সফল সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল পাহেলগামে 26 জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর, যেটাকে আমরা কি বলি, পাক অকুপায়েড কাশ্মীর। তো পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসী ঘাঁটিগুলোকে ধ্বংস করা। এর উদ্দেশ্যে ভারত 3 বাহিনীকে একজোটে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অপারেশন চালিয়েছিলেন। ব্যাস, ছোট্ট করে বলে দিলাম অপারেশন সিঁদুর কি জিনিসটা হয়ে গেল। এবারে এই অপারেশন সিঁদুর যেহেতু আমাদের ভারতীয় ঘটনা, আর খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভারতের যে অপারেশন সিঁদুর, এখানে কিন্তু ভারত অর্জন করেছিল। দেখো, যেমন অর্জন করেছে, এগুলো কিছু দাবিও করা হয়, কারণ অনেক সময় যেগুলো অন্য দেশের ক্ষেত্রে মানে ব্যবহার করা হয়, যে জিনিসগুলো অনেক সময় গোয়েন্দা তথ্য হিসাবে, সেগুলো কিন্তু অনেক সময় ভারত প্রকাশ করে না। তবে সেগুলো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মতে সেগুলো কিন্তু সামনাসামনি চলে আসে। তো ভারতের দাবি এবং অর্জনের ক্ষেত্রে প্রথমে দেখব যে ভারত দাবি করে যে এই অভিযানে 100 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এবং ভারতীয় বাহিনীর তাতে কোনো ক্ষতি হয়নি। দ্বিতীয়ত, অপারেশন চলাকালীন S-400, এটা মনে রেখো, রাশিয়া এবং ভারত এই দুটো দেশ মিলিয়ে তৈরি করেছে S-400। এটা কিন্তু একটা
এয়ার ডিফেন্স সিস্টেম মানে ধরো আকাশপথে কোনো মিসাইল এলে সেগুলোকে এ কী করে ধ্বংস করে দেবে ওই আকাশপথেই। এটা হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম। তো অপারেশন চলাকালীন S-400 মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সমস্ত আক্রমণকে ব্যর্থ করে দেয়। ভারত এই অপারেশনে পাকিস্তানের মদতপুষ্ট 9টি সন্ত্রাসী শিবিরকে ধ্বংস করে দেয়, যেগুলি পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর বা পিওকের মধ্যে সীমাবদ্ধ ছিল। অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানের বাইরের যে দেশ থেকে আমদানি করা, বিশেষ করে আমরা দেখেছি F-16, F-17 অর্থাৎ চীন থেকে বা আমেরিকা থেকে যে সমস্ত অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো নিয়ে এসেছিল, সেগুলোও কিন্তু ভারত টোটাল 6টি এরকম পাকিস্তানের যুদ্ধ বিমানকে কিন্তু ধ্বংস করেছিল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, এটা মনে রাখবে। আর অপারেশন সিঁদুরের লোগোটা জাস্ট একবার দেখে নাও, এটা কিন্তু সরকার থেকে এই লোগোটা কিন্তু দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরে। দেখো এরপরে দেখবো, হ্যাঁ এই কথাটাই কিন্তু এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং তিনি জানিয়েছিলেন। আর পাকিস্তানের যে সীমান্ত, সেই সীমান্ত পেরিয়ে 300 কিলোমিটার পর্যন্ত ঢুকে আমাদের বায়ুসেনা সেখানে আঘাত এনেছে এবং পাকিস্তানের বিভিন্ন জায়গাকে ধ্বংস করে দিয়েছে, ক্ষয়ক্ষতি করেছে। এবং ভারত সফলতার সাথে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে, তাই না? হ্যাঁ, সেটা তো তোমরা জানো যে পাকিস্তানের ক্ষমতা আর ইন্ডিয়ার ক্ষমতা কোথায়, তাই না? তো যাই হোক, এবারে আমরা দেখবো যে অপারেশন সিঁদুর যে নামকরণ করা হয়েছে, তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে অপারেশন সিঁদুর কেন নামকরণ করা হয়েছে বলে তুমি মনে করো, কেন এর পরিবর্তে অন্য নাম দিয়ে যেতে পারতো, তাহলে অপারেশন সিঁদুর কেন নামটা দেওয়া হলো? তার কারণটা হবে যে পাহেলগাম সন্ত্রাসী হামলায় 26 জন যে নিরীহ মানুষের হত্যা করা হয়েছিল, তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই নববিবাহিত পুরুষ ও হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। সিঁদুর হলো হিন্দু বিবাহিত নারীদের প্রতীক এবং বৈবাহিক জীবনের প্রতীকী মূল্য বহন করে, যা তারা দাম্পত্য জীবনের সুখ শান্তি এবং স্বামীর মঙ্গল কামনায় পড়ে থাকেন। এই হামলার বর্বরতা এবং নারীদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে এই প্রতীকী জবাব ছিল এর প্রতীকী জবাব হিসাবে এর নামকরণ করা হয় অপারেশন সিঁদুর। এই নামকরণের মাধ্যমে ভারত একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছিল যে তারা সন্ত্রাসবাদকে মোকাবিলা করবে এবং নারীদের প্রতি হওয়া সহিংসতার প্রতিক্রিয়ার জবাব দেবে। বুঝতে পারলে কেন অপারেশন সিঁদুর নামকরণ করা হয়েছিল? এবারে আমরা দেখব এই অপারেশন সিঁদুর যখন পরিচালনা করা হয়েছিল, তখন ভারতীয় দুইজন নারী শক্তি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম যেটা রয়েছেন, এনাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন কর্নেল সোফিয়া কুরেশি আর ইনি হলেন উইং কমান্ডার ভূমিকা সিং। এদের দুজনকার কিন্তু গুরুত্ব অপরিসীম, তার কারণ এই পুরো অপারেশনটা এনারাই কিন্তু পরিচালনা করেছেন। দেখো এখানে বলে দিয়েছি, অপারেশন সিঁদুর সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দেন দুই ভারতীয় নারী শক্তি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। তোমাকে নামগুলো জিজ্ঞেস করতে পারে। এবারে দেখব এই অভিযানের তাৎপর্য কি রয়েছে, অপারেশন সিঁদুরের কেন অভিযানটা করা হয়েছে, তাৎপর্য বা এর গুরুত্ব কতখানি সেটা আমরা দেখব। দেখো, এই অভিযানটি ভারতের নিরাপত্তা নীতিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত করে, যা পাকিস্তানি সন্ত্রাসদের মতদানের বিরুদ্ধে একটি দৃঢ় এবং সুনির্দিষ্ট জবাব ছিল। এর মাধ্যমে ভারত দেখিয়েছে যে তারা নিজের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। সর্বোপরি অপারেশন সিঁদুর প্রমাণ করে যে ভারত শত্রুদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নয়, কোনো শত্রুকে ভারত আশ্রয় দেবে না। দেশের নিরাপত্তা রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের উন্নত দেশীয় প্রযুক্তির সাহায্যে সীমান্ত সুরক্ষিত রাখতে তারা সক্ষম। এটি সন্ত্রাসবাদী এবং তাদের মতদাতাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে ভারত আর কোনো সন্ত্রাসবাদ সহ্য করবে না। ব্যাস, এটাই হলো এর তাৎপর্য। বোঝা গেছে? এবারে আমরা এই অপারেশন সিঁদুর রিলেটেড কিছু ক্রস কোশ্চেন দেখে নেব, যেগুলো আমাদের জিজ্ঞেস করতে পারে। প্রথম, ভারতের প্রথম এয়ার চিফ স্টাফ অর্থাৎ সিডিএস তিনি ছিলেন বিপিন রাওয়াত। তোমরা জানো ইনি 2021 সালে তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনাতে তিনি মারা যান। বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস রয়েছেন অনিল চৌহান। বর্তমানে ভারতের স্থলবাহিনী বা আর্মির যিনি প্রধান রয়েছেন তিনি হলেন উপেন্দ্র দ্বিবেদী। বর্তমানে নৌবাহিনী বা যেটা নেভি, তার প্রধান রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। বর্তমানে ভারতীয় বিমান বাহিনী বা এয়ারফোর্সের প্রধান রয়েছেন অমরপ্রীত সিং। আর এই যে তিনটে বাহিনী, আর্মি, এয়ারফোর্স আর নেভি, এই তিনটে বাহিনীর প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তিনি হলেন 15তম। ব্যাস, আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল। এবারে আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, মূলত
এর পার্ট 2 একটা নিয়ে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের যদি এটা নিয়ে মানে আরও যদি তোমরা চাও যে এই সম্পর্কিত আর একটা ভিডিও হোক, সেটাতে আমি টোটালি কভার করে দেবো। মোটামুটি 15 থেকে 17টার মতো সাম্প্রতিক ঘটনা তোমাদেরকে দেখে যেতে হবে। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাও, তার মতো আমি পার্ট 2টা নিয়ে আসবো, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো না লাগে বা তোমরা যদি মনে করো যে না এগুলোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু পার্ট 2টা নিয়ে আসবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, কারণ এগুলো না জেনে তুমি যদি ইন্টারভিউ দিতে যাও তাহলে কিন্তু তুমি প্রচুর বিপদে পড়ে যাবে। তাই এগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে, কারণ এগুলো সাম্প্রতিক ঘটনা, এগুলো থেকে তোমাদের প্রশ্ন কিন্তু করবেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ভিডিওটি শেয়ার করে দিও যারা বিভিন্ন ইন্টারভিউ দেবে, বা বিশেষ করে যারা বর্তমানে এই যে তোমার ক্লার্কশিপের এক্সাম দিয়েছে এবং যারা ক্লার্কশিপের মেন দেবে, তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ তাদের রিপোর্ট বা রাইটিং লেখার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই কাজ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।